নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যেদিন ক্যাপচার করা হয়েছিল সেই দিনটা ছিল 4th অফ জুলাই 2024-এর ভোর 6:30। আজকে আমরা যাত্রা করতাম মেন মন্দির অবধি। তো যাত্রাপথে যাওয়ার আগে দেখলাম আকাশের মুখ বেশ গোমরা। বোধ হয় কাল সারা রাত বৃষ্টি হয়েছে। নিচে চারপাশে একটু একটু জল জমে রয়েছে, কিন্তু তার মধ্যেই লোকজনের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এই যে বাসগুলো রয়েছে, এই বাসগুলো কাটরা মেন শহরের মধ্যে দিয়ে যাতায়াত করে। কথা বলতে বলতেই দেখলাম ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আজকে যেহেতু আমাদেরকে মেন মন্দির অবধি যাত্রা করতে হবে, তাই যাওয়া আসার বেশ অনেকটা সময় লাগবে। আর সেই জন্যই সকাল সকাল ছেলের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছিলাম। হোটেল থেকে এই একটু খাবার খাইয়ে নিয়ে গেলে তারপর যাত্রাপথে ওকে অল্প কিছু ফ্রুটস বা কিছু স্ন্যাক্স খাওয়ালে মেন মন্দির অবধি কিছুক্ষণ তো শান্ত থাকবে। তারপর ধীরে ধীরে একে একে সবাই রেডি হয়ে নিচে চলে এলাম। বাবা আর শ্লোক অনেক আগেই বেরিয়ে গেছিল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা বম্বে থেকে আসার আগেই হেলিকপ্টারের টিকিট করেছিলাম। এবার ইচ্ছা ছিল যে আমরা হেলিকপ্টারেই মন্দির দর্শনের জন্য যাব। যেহেতু ছেলে খুব ছোট, তাই ওকে নিয়ে উপর অবধি ঘোড়ায় বা হেঁটে যাত্রা করাটা ঠিক কতটা সুখকর হবে সেটা আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু কথায় আছে, আপনি যখন মাতার দর্শনের জন্য এসছেন তখন এটা জেনে রাখা ভালো যে মাতাই কিন্তু পুরোটা ঠিক করে রেখেছে। আপনি কিভাবে যাত্রা করবেন, কখন যাত্রা করবেন, আর কখনই বা মাতার দর্শন পাবেন। আমাদের সাথেও ঠিক তেমনই হয়েছিল। এই যে আমরা এখন অটো করে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলুন তো? আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের কাছে, কারণ আমাদের হেলিকপ্টার রাইড ক্যান্সেল হয়ে গেছিল। তার কারণ ছিল এই বাজে আবহাওয়া। আমরা কাটরা পৌঁছাবার 5 দিন আগে থেকেই এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এবং যেদিন আমাদের যাত্রা করার কথা ছিল সেই দিনও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যেই কারণে আমাদের হেলিকপ্টার রাইড ক্যান্সেল হয়ে গেছিল। এবার আমাদেরকে পায়ে হেঁটে বা ঘোড়াতেই যাত্রা করতে হতো। আমাদের যিনি হোটেলের মালিক ছিলেন উনি আমাদের বললেন, হেলিকপ্টার রাইড ক্যান্সেল হয়ে গেল, আপনাদেরকে মেন হেলিপ্যাডের ওখানে গিয়েই কিন্তু টিকিট ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ রিফান্ড পাওয়া পসিবল নয়। তাই আমরা সবাই এখানে এসেছিলাম। ওখান থেকে আবার অটো নিয়ে আমরা চলে এলাম মেন ফ্রিস্কিং পয়েন্টের কাছে, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, এবং সেখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম সমস্ত জিনিসপত্র চেকিং করিয়ে নেওয়ার পরে। যাত্রা পার্চি আমাদের কাছে যেহেতু ছিলই, তাই আমাদেরকে মেন চেকিং কাউন্টারে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এবার চলতে চলতে যেটা বুঝতে পারলাম, রাস্তা কিন্তু বেশ পিছল হয়ে রয়েছে। আর এইখানে আমার বরের মুখটা একটু ছোট হয়ে গেছিলো, কারণ কি ঘোড়া পাওয়া যাচ্ছিল না। এবার এখানে একটা কথা বলে রাখি, আমাদের মতন ইয়াংস্টার্সদের পক্ষে কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা পসিবল, কিন্তু যেহেতু আমাদের সাথে এই ছোট বাচ্চাটা রয়েছে, বাবা মা রয়েছে, তাই অপশনাল কিছু একটা আমাদের খুঁজতেই হবে। ঘোড়া না পাওয়ার আরেকটা প্রধান কারণ ছিল আমাদের মতো বহু তীর্থযাত্রীদেরই হেলিকপ্টার রাইড ক্যান্সেল হয়ে গেছিল, তাই একটাও ঘোড়া নিচে ছিল না। পায়ে হেঁটেই অনেকজন যাত্রা করছে। যাওয়ার পথে দেখতে পেলাম বাণগঙ্গাতেও বেশ ভিড় রয়েছে। চারপাশটা প্রচণ্ড কাদা কাদা। মা বাবাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল, যেহেতু এত স্লিপারি রাস্তা। তারপর ধীরে ধীরে আমরা একটু একটু করে চলতে লাগলাম, আর কিছু দূর যাওয়ার পরেই দুটো ঘোড়া পাওয়া গেছিলো, যেই দুটোতে বাবা মাকে বসিয়ে দেওয়া হয়েছিল। প্রায় কিছুটা হেঁটে আসার পরও আমরাও ঘোড়া পেয়ে গেছিলাম। প্রায় কিছুটা বলবো না, মোটামুটি 1-1.5 কিলোমিটার অবধি আমরাও আনভিককে নিয়ে হেঁটে এসেছিলাম। এই যে ঘন কুয়াশার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ঠিক কুয়াশা নয়, এটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি তো রেইনকোট নিয়ে যাইনি, তাই আবার একটা রেইনকোট কিনতে হয়েছিল ওখানে। রেইনকোট নিয়ে তার মধ্যে ছেলেকে পুরেই বলা যেতে পারে একেবারে ভেতরে ঢুকিয়ে নিয়ে এক হাতে ছেলেকে ধরে আছি, এক হাতে ঘোড়া ধরে আছি। তারপর ধীরে ধীরে আমরা উপরের দিকে চলতে লাগলাম। আমার ঘোড়াটা যেই দাদাটা সামলাচ্ছিল তিনি কিন্তু বেশ ভালো মনের মানুষ ছিলেন। আমি তাকে বলেছিলাম, আমার তো ছোট বাচ্চা, একটু সামলে চলবেন। আর বিশ্বাস করবেন না, সেই দাদাটাও একদম সাধারণ একজন বাবার মতন আমাকে বলছিল, আমারও একটা ছোট মেয়ে আছে, তাই আপনি চিন্তা করবেন না, ওপর অবধি আপনাকে আমি একদম সামলে পৌঁছে দেব।
আর সত্যিই তাই, যেখানে যেখানে খুব স্লিপারি রাস্তা ছিল আমাকে কিন্তু দাদাটা নির্দ্বিধায় বলেছিল ঘোড়া থেকে নেমে পড়তে, নয়তো ঘোড়া সামলানো খুব অসম্ভব। রাস্তা প্রচণ্ড স্লিপারি, আর ঘোড়া কিন্তু যে কোনো সময় পেছনে স্লিপ হয়ে যেতে পারে। যাত্রাপথে এক জায়গায় দাঁড়িয়ে আনভিককে অল্প একটু খাবার খাইয়ে দিয়েছিলাম, আর আমরাও নিজেরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর সাথে এই যে ঘোড়ার দাদারা রয়েছে তারা ঘোড়াকেও খাবার খাওয়ালো, নিজেরাও একটু কিছু খেয়ে আবার যাত্রা শুরু করলাম। মোটামুটি 4 ঘন্টা পরে আমরা মেন ভবনের কাছাকাছি পৌঁছে গেলাম। এই যে যাত্রাপথের দৃশ্য, এটা বোধ হয় আমার ভিডিওর মাধ্যমে বা মুখে প্রকাশ করা সম্ভব নয়। ঘোড়া থেকে নেমে প্রায় 1 কিলোমিটার মতন কিন্তু হেঁটেই আসতে হয়, সেখানে ঘোড়া চলে না। এই রাস্তাতেই চলতে চলতে না সত্যি একটা আলাদা রকমের অনুভূতি হয়, যেটা আমি আমার কোনো রকম ভাষার মাধ্যমেই প্রকাশ করতে পারবো না। যারা একবার এসছে তারা জানে। মা যদি আবার ডাকে তাহলে হয়তো আবার কখনো সুযোগ হবে এই রাস্তায় আসার। বাবা মা আমাদের একটু আগেই পৌঁছে গেছিলো। তারপর দেখলাম মেন ভবনে যাওয়ার আগে এই যে স্কাইলাইনটা করা হয়েছে, এটাতে বেশ ভিড় রয়েছে। আমরা যেহেতু নিচে থেকে আর্মি পাস কালেক্ট করে এসেছিলাম, তাই আমরা সোজা আর্মি কাউন্টারে গিয়ে নিজেদের ব্যাগ জিনিসপত্র সমস্ত কিছু জমা করে মন্দিরের দিকে যাত্রা করলাম। মন্দিরের ভেতরে তো ভিডিও বানানো পসিবল নয়, তাই সেই ভিডিও আমার কাছে নেই। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রোপওয়ের কাছে, কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য, আমাদের রোপওয়ে অবধি পৌঁছাতে পৌঁছাতে রোপওয়ের টাইম চলে গেছিলো, তাই আমাদের আর ভৈরব বাবা দর্শন করা হয়নি। বাবা মা আর আনভিককে নিয়ে পায়ে হেঁটে ভৈরব বাবা দর্শন করার মতো পরিস্থিতি আমাদের ছিল না, তাই ওপরেই এক জায়গায় একটু রেস্ট করে কিছু খাবার খেয়ে ঘোড়ায় করে আবার আমরা নিচে নেমে এলাম। মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগলো। আসার পথে দেখলাম রাত্রিবেলার কাটরা শহর, সে এক অপরূপ দৃশ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।